আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ফটোইলেকট্রিক ইফেক্টের যে সমীকরণটি সেটি প্রতিপাদন করব ইনশাআল্লাহ। এই সমীকরণটি দিয়েছে হচ্ছে আলবার্ট আইনস্টাইন। সো ফটোইলেকট্রিক ইফেক্ট বা বাংলায় আমরা বলি আলোর তড়িৎ ক্রিয়া। এই আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কিত আইনস্টাইনের যে সম্পর্কটি বা সূত্রটি সেটি আজকে আমরা প্রতিপাদন করব ইনশাআল্লাহ। এটা কতটা বেশি ইম্পোর্টেন্ট সেটা তুমি একটু লক্ষ্য করো। জাস্ট নাম্বারগুলোর দিকে তাকাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে কতবার আসছে এবং ডিগ্রিতে কতবার আসছে। সো এটা বলার অপেক্ষাই রাখে না এটা কতটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখন একটা কথা তোমাকে আমি বলি, ফটোইলেকট্রিক ইফেক্ট এর আসলে কোনো থিওরিটিক্যালি ডিরেক্ট কোনো প্রমাণ নাই ওইভাবে। বুঝতে পারছো? আসলে ফটোইলেকট্রিক ইফেক্ট এর ফর্মুলাটা এতটাই সিম্পল, এটার ডিরেক্ট প্রমাণ আসলে হয় না। তবে এক্সপেরিমেন্ট থেকে আমরা এই ইকুয়েশনটা আনতে পারি। ঠিক আছে? সো আমরা এক্সপেরিমেন্টালি কি পাই আগে সেটা দেখব। তারপরে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে ইকুয়েশনটা আসে সেটা অল্প কথার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে ১ম এ চলো আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট এর এক্সপেরিমেন্টটা বোঝার চেষ্টা করি। আমি খুব সিম্পল একটা ছবি আঁকবো। আশা করি তুমি পরীক্ষায় এই ছবিটা আঁকলেই হয়ে যাবে। ঠিক আছে? তুমি এখানে একটা ক্যাথোড রে টিউব নিবা। এরকম একটা ক্যাথোড রে টিউব নিবা। এই টিউবের ভিতরে আসলে ভ্যাকুয়াম থাকে, বুঝছো? মানে ভ্যাকুয়াম তো বুঝো, এম্পটি থাকে। এটার ২ টা পার্ট। একটা হচ্ছে এই দিকে একটা পার্ট, এটাকে আমরা বলব অ্যানোড। এই দিকে আরেকটা পার্ট বা পাত থাকে আরকি। এটাকে নাম দেব ক্যাথোড। ঠিক আছে? সো এটা হচ্ছে ক্যাথোড। আর এদিকে দিবা তুমি অ্যানোড। এদিকে দিবা তুমি অ্যানোড। অ্যানোড হয় ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক। মনে রাইখো। এটা একটা পাওয়ার সোর্স এর সাথে কানেক্ট করবা। এটা যেহেতু ঋণাত্মক তার মানে নিশ্চয়ই এটা ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে কানেক্টেড। আর এটা যেহেতু ধনাত্মক তার মানে নিশ্চয়ই এটা ব্যাটারির পজিটিভ সাইডের সাথে কানেক্টেড। ঠিক আছে? সো দেন এটাকে কানেক্ট করে দাও। এখন এই যে আমি সেটআপটা আঁকলাম, এটাতে যেটা হয় যে এটা যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত এখানে তার মানে ইলেকট্রনের আধিক্য আছে। এখন ধরো লাইট এসে এখানে পড়তেছে। ধরো লাইট এসে এভাবে পড়তেছে। ঠিক আছে? এখানে। এই যে লাইট এসে এখানে পড়তেছে। এখানে ইলেকট্রনের আধিক্য আছে। আলো এসে এখানে পড়তেছে। তাই এই ইলেকট্রনগুলো আলোর সাথে ধাক্কা খেয়ে জাম্প করবে, লাফ দিবে। লাফ দিয়ে সে এই পাশে চলে আসবে। চিন্তা করো তো, ও লাফ দিলে এ পাশটা পজিটিভ। ও তো ইলেকট্রনকে আকর্ষণ করতে চায়। পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। ইলেকট্রন যখন লাফ দিবে ও বলবে আসো, আসো। ঠিক আছে? সো লাফ দিয়ে এখানে যেতে চাবে। এখন আমরা এই যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছি, এখানে ভোল্টেজ নেগেটিভ, এখানে ভোল্টেজ হচ্ছে পজিটিভ। একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারটাকে আমরা বলব হচ্ছে ভি। একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে। আমি কিন্তু খুব সিম্পল ভাবে ছবিটা আঁকছি। তবে তোমার এভাবে আঁকলে হয়ে যাবে। এটাকে আরেকটু এখানে আরো কলাকৌশল আছে। আমি একটা সিঙ্গেল কোষ আঁকছি। একটা কোষ না, এখানে আসলে একটা খুব পাওয়ারফুল একটা ব্যাটারি দেয়া হয়। ঠিক আছে? যেটার ভোল্টেজ প্রায় ১০ থেকে ৩০,০০০ কিলো মানে ৩০,০০০ ভোল্টের মতো। আমি যদি ভুল বলে না থাকি এরকম রেঞ্জেরই থাকে। ঠিক আছে? সো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আলো আসলো, ইলেকট্রনটা জাম্প করে ওখানে যেতে চায়। নির্দিষ্ট একটা কম্পাঙ্ক f এর আলো আসতেছে। ধরো সেই কম্পাঙ্কটা হচ্ছে আলোর f। ওকে? এবং শক্তি তাহলে কত হবে? h ইনটু f। এখন তুমি বলবা স্যার এই শক্তির সূত্র কই পাইলেন? এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাংক দিছে। বিজ্ঞানী প্ল্যাংক বলছে এই যে লাইট বা আলোর যে পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেল এদের নাম হচ্ছে ফোটন। হ্যাঁ? সো প্ল্যাংকের মতে এই যে ফোটনের শক্তির সূত্র হচ্ছে তোমার E equal to hf, যেখানে f হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, h হচ্ছে এটাকে আমরা বলি প্ল্যাংকের ধ্রুবক। ঠিক আছে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইট এসে পড়তেছে অ্যানোডে, এই ইলেকট্রনগুলো জাম্প করে এখানে যাবে। এই পাশটা এটাকে আকর্ষণ করে। আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে এটা মেইনটেইন করতেছি। এখন ধরো আমি এই ব্যারিয়ারটাকে বাড়ায় দিছি। এই ভোল্টেজটা আমি এমন একটা ভোল্টেজ দিছি যে নির্দিষ্ট এই কম্পাঙ্ক f এর জন্য ওই ভোল্টেজের কারণে আর ও যতই লাফ দেওয়ার চেষ্টা করুক না কেন এই ব্যারিয়ারটা এতটাই বড় সে আর এখান থেকে এখানে জাম্প করে যেতে পারতেছে না। তাহলে আবারও বলি কথাটা বুঝো। ইলেকট্রনরা লাইট আসতেছে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক লেটস f, সেই f এ ফোটন আসতেছে। এসে ইলেকট্রনকে এখানে থাকা ইলেকট্রন, এটা একটা ধাতুর পাত, সেখানে থাকা ইলেকট্রনকে বাড়ি দিচ্ছে।
বাড়ি খেয়ে সে এখানে যেতে চায়, কিন্তু আমরা এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা এমনভাবে বাড়াবো যেন এই ইলেকট্রনটা জাম্প করে এখানে আর না যেতে পারে। ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির যেই ফোটনগুলা, সেগুলা যে ইলেকট্রনগুলোকে বের করলো, সেই ইলেকট্রনগুলা আর যেতে পারতেছে না। এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের আমরা নাম বলি স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি ভোল্টেজ, নিবৃত্তি বিভব। কেন স্টপিং পোটেনশিয়াল? বিকজ এটা হচ্ছে সেই পোটেনশিয়াল, যেই পোটেনশিয়াল দিলে ইলেকট্রনটা জাম্প করে এখানে যেতে পারে না, ইলেকট্রনকে স্টপ করে। সো এটা সেই মিনিমাম ভোল্টেজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা শব্দ শিখলাম নিবৃত্তি ভোল্টেজ। তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা, ইলেকট্রনের যেই ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি, এখান থেকে ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জি আছে বলেই তো সে লাফ দিয়ে এখানে যাচ্ছে। সেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে লেখো, এখানে চিত্র হতে বা এমনিতে লেখো, এখানে লিখলেই হবে। হ্যাঁ, ইলেকট্রনের ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল না, মানে বিভব শক্তি, সরি গতিশক্তি কত? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি ম্যাক্স হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ওই নির্দিষ্ট কম্পাঙ্ক এফ এর জন্য ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ঠিক আছে? এই যে সর্বোচ্চ যে গতিশক্তি, সেই সর্বোচ্চ গতিশক্তি কার সমান হবে? সেই সর্বোচ্চ গতিশক্তি হবে ই ইন্টু ভি নট এর, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি নটকে আমরা বলি স্টপিং পোটেনশিয়াল। অর্থাৎ এটা হচ্ছে সেই পোটেনশিয়াল, সেই মিনিমাম পোটেনশিয়াল, যে পোটেনশিয়াল দেওয়ার কারণে, যে বিভব দেওয়ার কারণে আমাদের এই সর্বোচ্চ গতিশক্তিযুক্ত ইলেকট্রনগুলো অপর পাশে রিচ করতে পারে না। অর্থাৎ রিচ না করলে কি সমস্যা? তুমি কোনো কারেন্ট পাবা না। যদি এখান থেকে এখানে জাম্প করে না যায়, তুমি কোনো কারেন্ট পাবা না। ঠিক আছে? সো নিবৃত্তি বিভব হচ্ছে সেই বিভব, যে বিভবের কারণে তুমি কারেন্ট পাবা না। এখন কথা হচ্ছে, তুমি হয়তো বলতে পারো, স্যার আচ্ছা আমি নিবৃত্তি বিভব হচ্ছে, আপনি বললেন মিনিমাম বিভব। এর থেকে যদি বিভব আমি বাড়াই তাহলে কি হবে? দেখো, অলরেডি যদি আমি এই ভোল্টেজটাকে নিবৃত্তি বিভব, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভবের সমান করি, এই বান্দারা লাফ দিয়ে এখানে রিচ করতে পারতেছে না। এর থেকে যদি তুমি বাড়াও, তাহলে ও তো ডেফিনিটলি রিচ করতে পারবে না। স্বাভাবিকভাবে ভোল্টেজ যদি আরো বাড়ায়া দাও, তাহলে ও তো আরো রিচ করতে পারবে না। এইজন্য এটাকে বলে মিনিমাম সেই ভোল্টেজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা হবে এটার সমান, নিবৃত্তি বিভব ইনটু চার্জ। তোমরা নিশ্চয়ই জানো W ইকুয়াল টু হচ্ছে Q ইনটু V, যেখানে W হচ্ছে কৃত কাজ, Q হচ্ছে চার্জ। এই চার্জটাকে হচ্ছে ইলেকট্রনের চার্জ ধরছি আমরা, আর এই বিভবটাই আমাদের এখানে নিবৃত্তি বিভব। এগুলো তোমার 9-10 এ পড়ে আসছো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যে কথাগুলো বলছি এগুলা চেষ্টা করবা একটু হাতে হাতে কলমে একটু লিখতে, যে কোথা থেকে আসলে এটা আসলো। ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখো যে এই m এর পরিচয় লিখবা। আমি আর লিখে দিলাম না, ইলেকট্রনের ভর লিখবা। হ্যাঁ? ই হচ্ছে কি? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, লিখবা। ভি ম্যাক্স কি? ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ভি নট কি? এটাকে আমরা বলি নিবৃত্তি বিভব, বা ইংলিশে আমরা বলি স্টপিং পোটেনশিয়াল। ওকে, স্টপিং পোটেনশিয়াল। পারলে একটু লিখে দিও, এটা হচ্ছে সেই ন্যূনতম পোটেনশিয়াল, যেই পোটেনশিয়ালে কারণে তোমার ইলেকট্রনরা কি করতে পারে না, অ্যানোড থেকে ক্যাথোডে রিচ করতে পারে না বা পৌঁছাতে পারে না। লিখতে পারবা না? আবার বলি, এটা হচ্ছে সেই পোটেনশিয়াল, সেই বিভব, যেই বিভবের কারণে ইলেকট্রনরা অ্যানোড থেকে ক্যাথোডে রিচ করতে পারে না। তাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দিয়েও তারা রিচ করতে পারে না। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলা সব পরিচয় লিখবা তুমি এভাবে। লেখার পরে আমি এগুলো মুছে দিচ্ছি, কারণ কি আমার তো জায়গা লাগবে একটু। হ্যাঁ, এবার দেখো, আমরা একটা গ্রাফ আঁকবো। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা একটা গ্রাফ পাই। সেই গ্রাফটা দেখতে কেমন? সেই গ্রাফটা দেখতে সিম্পলি এরকম, যে এদিকে ফ্রিকোয়েন্সি রাখলাম, এদিকে রাখলাম আমরা কাইনেটিক এনার্জি হাফ, অথবা নিবৃত্তি বিভব রাখো, তাহলে হবে। তুমি হয়তো ভাবতে পারো, স্যার এই নিবৃত্তি বিভব দিয়ে আসলে আপনার কাজটা কি? আসলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এদের এই যে ইলেকট্রনগুলা, এরা যে লাফ দিয়ে যে এই পাশে যাবে, আমি যদি এদের কাইনেটিক এনার্জি বের করতে চাই, বা ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে চাই, বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে চাই, সেটা আমি কিভাবে বের করব? সেজন্য আমি নিবৃত্তি বিভবের কনসেপ্টটা ইউজ করি। আমি চেষ্টা করি যে এই ভোল্টেজটাকে এমনভাবে একটা ভোল্টেজে নিয়ে আসতে, আমি এই ভোল্টেজটাকে আস্তে 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 এই নিবৃত্তি বিভবের কাছে নিয়ে আসি, এবং দেখি যে কোন বিভবের কারণে আমার ইলেকট্রনগুলো
আর এখানে রিচ করতে পারতেছে না। যদি ওইটা জানি আমি, ওই বিভবের সাথে চার্জ দিয়ে গুণ করলেই ওটা আমার কাইনেটিক এনার্জি সমান হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে আমরা যদি y অক্ষ বরাবর নেই নিবৃত্তি বিভব আর x অক্ষ বরাবর যদি আমরা নিই হচ্ছে ফ্রিকোয়েন্সি, লেটস সে x অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ঠিক আছে? কম্পাঙ্ক যদি নেই, তাহলে আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য আমরা কখনো ইলেকট্রনটা জাম্প করে না, এমনিতেই করে না। একটা নির্দিষ্ট কম্পাঙ্ক জন্য এই ইলেকট্রনগুলো এমনিতেই জাম্প করবে না। কারণ ইলেকট্রনদের আবার নিজে কিছু এখানে এই পাত থেকে এই যে পাতলা এই যে পাত থেকে যে সে যে লাফ দিবে, লাফ দেওয়ার জন্য তাকে কিছু পরিমাণ টোল দিতে হবে। এটাকে আমরা বলি কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। ওকে? এই টোলটা দিলেই না সে লাফ দিবে। সো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তোমার লাগবেই। একদম যেকোনো ফ্রিকোয়েন্সির আলো আসলেই কিন্তু ইলেকট্রনটা জাম্প করে না। বুঝতে পারছো? একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো লাগে, তারপরে ইলেকট্রন জাম্প করে। সো সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে আমরা ধরবো হচ্ছে f0, এটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক। এগুলোর পরিচয় লিখবা মাই ডিয়ার স্টুডেন্টস। এটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক। ওকে? সূচন কম্পাঙ্ক বা ইংলিশে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটা হচ্ছে সেই ন্যূনতম কম্পাঙ্ক যেই কম্পাঙ্কের কারণে ইলেকট্রনরা জাম্প করে। ওই কম্পাঙ্কের নিচে যদি কম্পাঙ্কের আলো এসে পড়ে, ইলেকট্রন জাম্প করবে না। ঠিক আছে? তো এই নির্দিষ্ট তোমার কম্পাঙ্ক থাকলে জাম্প করা শুরু হবে। এর থেকে যদি বেশি হয়, তখন দেখা যায় যে যতই তুমি ফ্রিকোয়েন্সি বাড়াও, ফ্রিকোয়েন্সি যত বাড়াবা, ততই তোমার এই নিবৃত্তি বিভবের মান বাড়াইতে হয়। ঠিক আছে? এই বিভবের মান তোমাকে বাড়ানো লাগে। অর্থাৎ আমি আবারও বলি, এটা একটা সরল রেখা হবে, হ্যাঁ? যতই তুমি যতই তুমি আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে একেকটা ধাতুর জন্য এই সূচন কম্পাঙ্কের মান একেক রকম। সোডিয়ামের জন্য একরকম, কপারের জন্য অন্যরকম। বুঝতে পারছো? তবে সেটা ফিক্সড। সোডিয়ামেরটা সবসময় ফিক্সড, কপারেরটা সবসময় ফিক্সড, বাট ২ টা আলাদা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এই নির্দিষ্ট কম্পাঙ্কের আগে এই যে এই কম্পাঙ্কগুলো এগুলো তো অল্প ভ্যালু। এইজন্য এই জায়গায় তুমি কোনো প্রকার নিবৃত্তি বিভব তোমার লাগবেই না। নিবৃত্তি বিভব হচ্ছে এখানে 0। ওকে স্টপ করার কিছু নাই, বিকজ ও লাফ দেওয়া শুরুই করে নাই। এই নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যখন আসে, f0 পরিমাণ কম্পাঙ্কের আলো যখন আসে, তখন সে লাফ দেওয়া শুরু করে। এই যখন সে লাফ দিয়ে এপাশে আসে, এখন তাকে স্টপ করার প্রয়োজন হয়। আমি কি পরিমাণ ভোল্টেজ দিয়ে স্টপ করব? দেখা যাচ্ছে আমার যতই আমি ফ্রিকোয়েন্সি, এই আলোর ফ্রিকোয়েন্সি আমি যতই বাড়াবো, আমার নিবৃত্তি বিভবের ভ্যালু তত বাড়াতে হবে, তত বাড়াতে হয়। ঠিক আছে? এবং সেটা সরলরৈখিক হয়। এখন তুমি বলো এই গ্রাফটা আমি কোথা থেকে তার মানে পাইছি? এক্সপেরিমেন্টালি পাইছি, ব্যবহারিকভাবে। তাহলে এটা তুমি লিখবা যে এক্সপেরিমেন্টালি এটা পাওয়া গেছে। হ্যাঁ? ব্যবহারিকভাবে বা পরীক্ষালব্ধ, বাংলায় লিখবা এক্সপেরিমেন্টালি বা পরীক্ষালব্ধভাবে এটা পাওয়া গেছে। এটা কিন্তু কোন থিওরি থেকে আসে না। এটা পরীক্ষালব্ধভাবে পাওয়া গেছে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে চলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটস সে এত বড় আমি না নিই, এ পর্যন্ত নিলাম, হ্যাঁ? এখান থেকে এটা হচ্ছে মূল গ্রাফ। এখন আমরা অন্য একটা কালি নিয়ে আমরা হচ্ছে একটু গ্রাফটাতে একটা লম্ব টানবো। এখানে একটা লম্ব টানবো। এই যে লম্ব টানছি, এই কোণটাকে আমি ধরলাম থিটা, এই কোণটাকে আমি ধরলাম থিটা এবং এবং এটা তার মানে 90 ডিগ্রি। যেহেতু লম্ব টানছি। আচ্ছা, এই কম্পাঙ্ক হচ্ছে f0 আর এটা কি? এটা হচ্ছে f। যেকোনো একটা কম্পাঙ্ক f। আমরা জানি না সেটা কত। সো আমরা এখানেও নিতে পারতাম লম্বটা। তাহলে f এর মানটা একটু কম হইতো। ঠিক আছে? আর এই হাইটটা কি? হাইটটা তো y অ্যাক্সিস বরাবর হাইটটা কি আছে দেখো তো? e v0। তার মানে এটা e ইনটু v0। এই হাইটটা হচ্ছে e ইনটু v0, রাইট? ওকে। এখন এখান থেকে আমরা যেটা করব, এখানে লিখবা যে tan থিটা মানে কি? tan থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা e v0, ভূমি কোণটা থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা। এটা কি? এটা হচ্ছে f থেকে f0 বাদ দিতে হবে। অথবা তুমি এভাবে ভাবো, এটা যদি লেটস সে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে tan থিটা হবে তোমার লেটস সে এটা b আর এটা c, তাহলে tan থিটা হবে লম্ব বাই ভূমি, সো লম্ব মানে ab আর ভূমি মানে হচ্ছে bc। আর ab মানে কি? ab মানে হচ্ছে
ই ইন্টু ইভি। আর বিসি মানে কি? বিসি মানে হচ্ছে এফ থেকে এফ নটকে বাদ দিলেই বিসি পাওয়া যাবে। সো এফ হচ্ছে এতটুকু ভ্যালু, এফ নট হচ্ছে এতটুকু, এফ থেকে এফ নট বাদ দাও, তুমি এইটুকু পেয়ে যাবা। সো এফ মাইনাস এফ নট। ওইটাকে আমি ডিরেক্ট লিখছি। এই ডিরেক্টই তুমি লিখবা। এগুলা তোমার লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? ওগুলা ইম্পর্টেন্ট না। কেন তুমি এভাবে লিখবা? ডিরেক্টলি লিখতে পারলে তোমার তো এভাবে লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? সো আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত। এখন এটা তো একটা সরলরেখা। সরলরেখার আমরা জানি tan থিটা মানে ঢাল। তাই না? সরলরেখার ক্ষেত্রে tan থিটা যদি থিটাটা x অ্যাক্সিস এর সাথে হয়, x অ্যাক্সিস এর ধনাত্মক দিকের সাথে হয়, এখানে কিন্তু x অ্যাক্সিস এর ধনাত্মক দিকের সাথেই। সো এটা কিন্তু ঢালকে বোঝায়। তাহলে এটা হচ্ছে ঢাল। ওকে? ঢাল। তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো। এখান থেকে আমরা বলতে পারি, আচ্ছা এই ঢালের মানটাকে, এটা তো একটা কনস্ট্যান্ট মান হবে। কারণ সরলরেখার ঢাল কিন্তু সবসময় ফিক্সড। একটা সরলরেখার ঢাল সবসময় একটা কনস্ট্যান্ট। একটা সরলরেখার ঢাল ধরো ২, তার মানে সেটা সব বিন্দুতে ঢাল হচ্ছে ২। একটা সরলরেখার ঢাল যদি হয় ৩, সব বিন্দুতে ঢাল হচ্ছে ৩। তো আমরা ধরে নিচ্ছি যে এই ঢালটা হচ্ছে h। ঠিক আছে? ধরি সরলরেখাটির ঢাল h। এই কথাটা লিখবা এইভাবে। হ্যাঁ? সরলরেখাটির ঢাল ইকুয়াল টু কি? h। অর্থাৎ ঢাল h মানে ঢাল মানেই তো tan থিটা। সুতরাং h ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। E v নট ডিভাইডেড বাই f মাইনাস f নট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে তুমি বলতে পারো যে এই h এর সাথে এটা গুণ করো, h ইনটু f মাইনাস f নট ইকুয়াল টু E ইনটু v নট। ওকে? সো এরপরে তুমি যেটা করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। ঠিক আছে? তো চলো সেটা আমরা করব হচ্ছে এই পাশে। তো আমি একটু সরে যাই ফ্রেম থেকে যাতে তুমি পুরোটা একবারে দেখতে পাও বা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে? সো এখন চিত্রটা মুছে ফেলি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এখান থেকে তুমি বলতে পারো এটা গুণ করো। গুণ করলে এখানে তুমি লিখতে পারো hf মাইনাস hf নট ইকুয়াল টু e v নট। ঠিক আছে? সিম্পলি। এখন ১ নম্বর সমীকরণ তুমি কি লিখতে পারো? e v নট ইকুয়াল টু হাফ m, এটা লিখতে পারো, তাই তো? তাহলে hf মাইনাস hf নট ইকুয়াল টু হচ্ছে হাফ m v ম্যাক্স স্কয়ার। ওকে? সো এখান থেকে তুমি লিখতে পারো যে hf ইকুয়াল টু hf নট প্লাস হাফ ইন্টু এম ভি ম্যাক্স স্কোয়ার। এই হচ্ছে আইনস্টাইনের সূত্র। এটাই হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট রিলেটেড আইনস্টাইনের সূত্র। আমি বিশ্বাস করি আমি প্রত্যেকটা ব্যাপারই ঠিকঠাক মতো বোঝানোর চেষ্টা করছি। হয়তো ২-১ টা জিনিস ছুটে যেতে পারে, বাট লজিক গুলো সবগুলো ঠিকঠাক মতো দিছি। আশা করি তুমি বুঝতে পারছো। এই এইচ এর আমরা যেটা একটা কনস্ট্যান্ট, যত সরলরেখার ঢাল কনস্ট্যান্ট, এই এইচ এর একটা পরিচয় আছে। তুমি এখানে লিখে দিবা এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে? এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। সো আশা করি তোমরা পরীক্ষা সেটা লিখতে পারবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।